নমস্কার বন্ধুরা, আমি অসীম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। ভাবছি আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, কোনো টপিক নতুন বলে কিছু না, সবই পুরনো এবং সবই আপনারা জানেন। আমার চ্যানেলের নাম যেহেতু অ্যাওয়ারনেস উইথ দাসজি, তাই কিছু জিনিস আপনাদের সচেতনতা করার জন্য, আপনাদেরকে মনে করাবার জন্য নিয়ে আসি। এরকমই একটা টপিক হচ্ছে জালিয়াত বা জালিয়াতি। এই জালিয়াত বা জালিয়াতি আদি অনন্তকাল ধরে চলে আসছে, আজকে নতুন না। ভারতবর্ষে, সারা পৃথিবীতে জালিয়াতির কিন্তু বহু আগে থেকেই আছে। আমি স্বনামধন্য বিদ্রোহী কবি কাজী নজরুলের একটা কবিতার দু লাইন জাস্ট বলবো, জাতির নামে বজ্জাতি। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ঝুলি তোর জাত যাবে, জাত ছেলের হাতে নয়তো মোয়া। পুকুর জল আর ভাতের হাঁড়ি, ভাবছি এতেই জাতের জান। তাই বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। আপনি চিন্তা করুন, কোন যুগে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই কবিতা লিখে গেছেন, যেখানে জাতপাত নিয়ে খেলা হতো, জালিয়াতি করত। কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে খ্রিস্টান, কে শূদ্র, কে ক্ষত্রিয়, এরকম ধরনের। তো জাতের নিয়ে তখন জালিয়াতি চলতো। একটা পুকুরে নমশূদ্র ব্রাহ্মণ ব্যবহার করবে না, যেদিক দিয়ে নমশূদ্র যাবে সেদিকে ব্রাহ্মণ যাবে না, বা ব্রাহ্মণের রাস্তায় নমশূদ্র যেতে পারবে না। আজকে কিন্তু সেই জিনিসটা নেই। আজকে শতকরা 90% মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে এগুলো যুগ উপযোগী, যুগের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের জালিয়াতি চলতে থাকে। তখনও হয়তো অর্থনৈতিকভাবে হয়তো জালিয়াতি হতো, কিন্তু তার থেকে বেশি জাত, বর্ণ, ধর্ম নিয়ে জালিয়াতি হতো। সেই জালিয়াতির প্রকারভেদ প্রচুর আছে। আপনারা অনেকেই জানেন, প্রতিনিয়ত জালিয়াতি হচ্ছে। জালিয়াতি বিশেষভাবে বর্তমান যুগে অর্থনৈতিকভাবে বা অর্থনৈতিক ক্যাটাগরিতে হয়ে থাকে। ব্যাংক জালিয়াতি, বিভিন্ন জনা বড় বড় বিশেষ করে শিল্পপতিরা এবং যারা দেশের আইন তৈরি করছে বা তৈরি করতে সাহায্য করছে, তাদের মধ্যে থেকে অনেকে ব্যাংক জালিয়াতি করে। বেশ কিছু নিদর্শন আগেও ছিল, বর্তমান কালেও আছে। আপনারা বিজয় মালিয়া, ললিত মোদি, নীরব মোদি নাম শুনেছেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছাড়া হয়েছে। সেই সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকে জালিয়াতি করেছেন, বিদেশে পালিয়ে গেছেন। আমাদের গরিব দেশ ছিল সেই সময়। এখন সেই গরিব দেশের নামটা উঠে গেছে, উন্নয়নের দিকে চলছে। তাহলেও কিন্তু জালিয়াতি প্রতিনিয়ত চলতে থাকছে। সেই বড় জালিয়াতি থেকে ছোট ছোট জালিয়াতিও শুরু হয়ে গেছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড জালিয়াতি প্রতিনিয়ত হচ্ছে। অনলাইন জালিয়াতি প্রতিনিয়ত হচ্ছে। এরকম ধরনের জালিয়াতি আকসার শুনেই থাকবেন। আপনি হয়তো ভাববেন, এইসব তো আমরা জানি, এটা আবার জানানোর কি দরকার আছে। দেখুন,
স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, এরকম ধরনের জালিয়াতি প্রতিনিয়ত এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। এর জমি অন্য কেউ লিখে নিচ্ছে, আপনার জমি অন্য কেউ ভোগ করছে। এই জালিয়াতি হচ্ছে, যেমন রিসেন্ট সন্দেশখালীতে কত ধরনের জালিয়াতি আপনারা শুনতে পেলেন বা দেখতে পেলেন। জোর করে জমি নিজের নামে করে নেওয়া, অপরের স্ত্রীকে নিজের নামে করে নেওয়া, মা বোনেদের ইজ্জত নিলাম করে দেওয়া, এই ধরনের নানান রকমের জালিয়াতি চলছে। জালিয়াতির কোনো শেষ নেই। জালিয়াত যারা হয় তারা কিন্তু শিয়ালের জাত হয়, প্রচুর চতুর, এবং জালিয়াতি সুপরিকল্পিতভাবে খুব ঠান্ডা মাথায় করে থাকে। সবার পক্ষে এই জালিয়াতি করা সম্ভব নয়। দেশের সঙ্গে জালিয়াতি করছে, জনতার সঙ্গে জালিয়াতি, এই অনলাইন জালিয়াতি, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড জালিয়াতি, স্থাবর অস্থাবর জালিয়াতি, এইসব নিয়ে আজকে আমি কিছু বলবো না, কারণ এগুলো সবারই জানা। আমি যেটা বলবো সেটা হচ্ছে জন জালিয়াতি, ভোট জালিয়াতি। দেখুন, ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বিশেষ করে বিভিন্ন জায়গাতে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে জন আন্দোলন বা গণ আন্দোলন কিন্তু হতে থাকছে। সেই আন্দোলনের কোনো নেতৃত্ব থাকে না, স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোনো কিছু একটা পাবার জন্য, কোনো কিছু একটা সমস্যা সমাধান করার জন্য, সে যে কোনো বিষয় নিয়েই হোক, একটা আন্দোলন গড়ে ওঠে। মানুষের মনের মধ্যে যখন ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভের আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন সেই আন্দোলন বা সেই আগুন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখে না, সেই আন্দোলন কিন্তু গড়ে ওঠে। তখন দেখবেন তাদের সেই সমস্যাগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মতন কেউ থাকে না, বা তারাও নিজে গিয়ে পৌঁছাতে পারে না। ঠিক ওই সময়ে কিছু মানুষ, লোলুপ মানুষ, যারা সবসময় নিজের কেরিয়ার কিভাবে তৈরি করব, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব সমাজে, নিজের আয় কিভাবে বাড়াবো খুব কম পরিশ্রমে, পরিশ্রম না করে, এইসব চিন্তা ভাবনা নিয়ে যারা দেখবেন সমাজে প্রচুর মানুষ ঘোরাফেরা করে, সেই সব মানুষ ওই শিয়ালের মতন গুটি গুটি পায়ে সেই আন্দোলনে যোগদান করে এবং প্রতিশ্রুতি দেয় যে তোমাদের এই আন্দোলন আমি আগে নিয়ে যাব, সমস্যার সমাধান আমিই করব। এবং জনতাও ভাবে যে ঠিক আছে, চিরাচরিত যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আছে, যে দলেরই হোক, লাল, গরিব, সবুজ, যে রঙেরই হোক, তাদেরকে বিশ্বাস করে না। এইসব মানুষ কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে অপ্রত্যক্ষভাবে জড়িত থাকে। সেই সুযোগ নিয়ে সেই আন্দোলনের ঢুকে পড়ে এবং যথারীতি সে জনপ্রতিনিধি হয়ে জয়লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষটি মাস দু মাস যেতে না যেতে সে পাল্টি মেরে দেয়, মানে সে বিক্রি হয়ে যায়। তাহলে মানে যাদের বিরুদ্ধে বা যে সরকারের বিরুদ্ধে ক্ষোভটা ছিল,
সেই সরকারেরই কিন্তু সে হয়ে গেল, সেই দুশ্মনের আন্ডারে কিন্তু সে চলে গেল। তাহলে সেই মানুষগুলো, সেই জনগণ কি করবে? যে দুশ্মনের বিরুদ্ধে জন আন্দোলন শুরু হয়েছিল, সেই দুশ্মনের খপ্পরে যদি তাদের প্রতিনিধি চলে যায়, তাহলে তারা কি করবে? আজ রাস্তা আছে কি? কিচ্ছু নেই। তো এইভাবে মানুষের ইমোশনকে নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাকে যে যারা ছিনিমিনি খেলে, আমি বলবো যারা ব্যাংক জালিয়াতি করে, ভূ সম্পত্তি জালিয়াতি করে, তাদের থেকে 1000 গুণ জালিয়াত হচ্ছে এই সমস্ত জনপ্রতিনিধি। এদেরকে মাফ করা উচিত না। ভগবানও মাফ করবে না। জানি না, ভগবান এখন ছুটিতে আছে মনে হয়, ঈশ্বর ছুটিতে আছেন। এই জন্য সাধারণ জনগণের সমস্যা, গরিবের সমস্যা ঈশ্বর শুনতে পাচ্ছে না। তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে তার নিজের ক্যারিয়ারটা বানিয়ে নিল। তাহলে দেখুন, খুব কম সময়ের মধ্যে তাকে অন্য জননেতার মতন আদ্যপ্রান্ত খাটতে হয়নি, পরিশ্রম করতে হয়নি। হঠাৎ একটা রেডিমেড তৈরি জন আন্দোলনের মাঝে ঢুকে গিয়ে খুব কম সময়ের মধ্যে জনপ্রতিনিধি হয়ে সে কিন্তু নিজের ক্যারিয়ারটাকে তৈরি করে নিল। আর একবার আপনারা জানেন যে জনপ্রতিনিধি যদি হতে পারে, তাহলে কয়েক পুরুষ বসে বসে খাবে। এবং এইসব মানুষ বিশেষ করে দেখবেন পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এরা ভাবে যে একবার যদি জনপ্রতিনিধি হওয়া যায়, তাতে যে কোনো রাজনৈতিক দলের হয়েই হোক, তাহলে তাদেরকে আর ফিরেও তাকাতে হবে না। তাতে মানুষের ইমোশন, মানুষের চাওয়া পাওয়া, সমাজের উন্নতি, দেশের উন্নতি সব চলেই যাবে, কিচ্ছু যায় আসে না। সে নিজেরটা ভাববে, নিজের বংশের কথা ভাববে, নিজের ভূত ভবিষ্যতের কথা ভাববে, সন্তানদের কথা ভাববে। আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার প্রতিবেশী সমাজের ব্যাপারে তার কিছু মাথা ব্যথা হয় না বা যায় আসে না। এরকম প্রচুর দেখেছেন। এরকম একটা সব থেকে বড় জালিয়াত, যেমন বাইরন বিশ্বাস। আপনারা জানেন বাইরন বিশ্বাসের নাম, যে কংগ্রেস সিপিএম এর টিকিটে সাহায্যে সে জয়লাভ করলো। 1.5 মাস 2 মাসের মধ্যে সে টিএমসিতে জয়েন করে নিল। বর্তমান সরকারের বিরুদ্ধে সেখানকে জন আন্দোলন শুরু হয়েছিল। তাহলে সেখানকার মানুষ, জনগণ কি করবে? আবার বিরোধী পক্ষ বেশ কিছু এমএলএ জিতে শাসক শিবিরে যোগদান। সারা ভারতবর্ষে এখন বিরোধী পক্ষ, কংগ্রেস, বিএসপি, বিভিন্ন ধরনের যত পার্টি আছে, তাদের এমএলএ এমপিরা সব শাসক শিবিরে যোগদান করছে। তার মানে কি, সুযোগ বুঝে, ঝোঁক বুঝে কোপ। এরা সুযোগ সন্তানী। এরা শুধু নিজের কেরিয়ার, নিজের আখের কিভাবে গোছাবো, ভূ সম্পত্তি কিভাবে বাড়াবো, দামি গাড়ি, মোবাইল, বাড়ি, জমি জায়গা কিভাবে আমি বাড়াবো, সমাজের মান সম্মান প্রতিষ্ঠিত কিভাবে হব, যাতে করে সবার থেকে আমি আগে থাকি,
আমাকে যাতে সবাই সম্মান করে, এইসব চিন্তা ভাবনা। তারা দেশ, সমাজ, জনগণ নিয়ে তারা মোটেও ভাবিত নয়। আপনারা হয়তো ভাবছেন ভোট আসছে তো, বা ভোট চলছে, ভোট দেবো, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার তো কোনো পয়সা লাগছে না, টাকা লাগছে না, আমি তো নিজে ইনভেস্ট কিছু করছি না, পকেট তো কিছু যাচ্ছে না। যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। আপনার অজান্তে, অপ্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আপনি কিন্তু অনেক কিছু দিয়ে দিচ্ছেন। আমি আবার বলছি, আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি জনপ্রতিনিধি নিয়ে, আপনারা দেখে নেবেন, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। এইসব জনপ্রতিনিধি বা এইসব মানুষ যে জালিয়াতি করে, এর থেকে বড় জালিয়াতি সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে নেই। সবসময় একটা র ভোটে ঢিন্ডোরা পিটিয়ে বেড়ায় যে নীরব মোদী, বিজয় মালিয়া, চোকসি, এরা দেশকে বরবাদ করে দিয়ে গেল। ভুল। ওই বিজয় মালিয়া, ললিত মোদী, নীরব মোদী, এদের পিছনে এই ধরনের জনপ্রতিনিধি কত আছে, সেই নামও কিন্তু একবার এসেছে, আসে না? বা বিরোধী পক্ষ বলবে যে রুলিং পার্টি করছে, এটা বিরোধী ধর্ম। কিন্তু বিরোধী পক্ষ যখন শাসনে ছিল, তাদের আমলে অনেক কিছু হয়েছে। তাহলে আপনি দেখবেন ফ্রড করা বা চিটিং করা, তার বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে আইন আছে, যেটাকে আমরা 420 হিসাবে জানি। কেউ যদি চিটিংবাজি করে, কেউ যদি চিটিংবাজ হয়, মানুষকে ধোঁকা দেয়, তাহলে ভারতের পেনাল কোডে 420 বা 420 ধারা আছে, সেটা লাগু হয়। যাদেরকে আমরা কথায় কথায় বা এরকম বলে দেয় লোকটা তো 420, এর কথা কোনো দাম, তার মানে গিয়ে চিটিং করে বেড়ায়, এই জালিয়াতি করে বেড়ায়। সচরাচর হাটে বাজারে রাস্তাঘাটে আমরা চিটিং মানে 420 বলে থাকি। 420 মানে যে মানুষকে ধোকা দেয়, চিটিং করে। আইন আছে, সাইবার ক্রাইম আইন আছে। তো এরকম সমাজে নানান ধরনের আইনের ব্যবস্থা আছে। এই আইন, নতুন আইন তৈরি বা পুরনো বস্তা পচা আইনকে বাদ দেওয়া কারা করে? সংসদে এমপিরা, মেম্বার অফ পার্লামেন্ট। এর আগে আমি আলোচনা করেছি। সেই আইন তৈরি করে এবং যা রাষ্ট্রপতি উভয় পক্ষে পাস করে, রাষ্ট্রপতির শাসন হলে আইন পরিণত হয়। কিন্তু এই যে জন আন্দোলন বা জন জালিয়াতি, জনগণকে জালিয়াতি করছে, এরকম জনপ্রতিনিধিদের জন্য কোনো আইন আছে কি? নেই। ভোট মিটতে না মিটতে 1 মাস 2 মাসের মধ্যে সে ভেড়ার পালের মতো ঝপাং করে এই দল থেকে সেই দল সুযোগ বুঝে, যখন যে দেখলো যে দলই হয়েই দাঁড়াক, দেখলো সেই দল যখন শাসন ক্ষমতায় এলো না, তাহলে তো কি করবে? সে তো বিরোধী হয়ে থাকবে, কোনো ইনকাম হবে না, কোনো লাভ নেই। তখন সে কি করলো বা করবে? ঝপাং করে শাসক শিবিরে চলে যাবে। তাতে তার নিয়ম নীতি, মতাদর্শ যাই আলাদা থাকুক, ওটা করে তখন যায় আসে না। তাহলে এই যে পরিবর্তন হওয়া বা জনগণকে ধোঁকা দেওয়া, এর বিরুদ্ধে কোনো আইন আছে কি? নেই। এর আইন তৈরি হবে? আমি বলছি হবে না। কেন? কারণ কারা করবে? সে শাসক শিবিরের লোক হোক বা বিরোধী পক্ষেরই লোক হোক, তারা কোনোদিন করবে না। তারা জানে
যে আজকে আমি শাসক দলের আছি, কালকে আমি বিরোধী পক্ষ হতে পারি, তাহলে আমারও দুর্দশা এরকম হবে। এই ধরনের কোনো আইন জীবনে তৈরি করবে না, একমাত্র জন আন্দোলন বা জনতা সজাগ যদি না হয়েছে। সোজা গিয়ে তার বাড়িতে আক্রমণ করা, তাকে ধরা, যে তোমাকে আমি বিশ্বাস করে জেতালাম, আমাদের প্রতিনিধি হিসাবে পাঠালাম, আর তুমি আমাদেরকেই ধোকা দিলে, চিটিং করলে আমাদের সঙ্গে, তার ঠিক ব্যবস্থা করা। এই ব্যবস্থা যেদিন হবে, কমসে কম সংসদে আইন তৈরি হোক যা না হোক, তার মনের মধ্যে একটা ভয় থাকবে যে আজকে আমি যাদের হয়ে প্রতিনিধিত্ব করলাম তাদেরকে যদি আমি ধোকা দিই, তাহলে আমার পরিণতি কি হতে পারে। এটা জনতা কি ব্যবস্থা করতে হবে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন, ভেবেচিন্তে প্রতিনিধি বাছবেন। আর অনেকে তো ভেবেচিন্তেই ভোট দেয়, ভেবেচিন্তেই প্রতিনিধি করে, কিন্তু তারপরেও তো এই জিনিসগুলো হয়ে থাকে। তারপরেও আপনাদের উচিত, যেমন ওই যে ছোট ছোট ক্ষোভ নিয়ে বিশাল বড় আন্দোলন যেরকম গড়ে ওঠে, ঠিক সেইভাবে এটাও ভাববেন যে ওই প্রতিনিধিকে আমাদেরকে ঠিক করতে হবে। সুযোগ সন্ধানী শিয়ালের মতো দ্রুত সুপরিকল্পিতভাবে যে সমস্ত প্রতিনিধি আসছে তাদেরকে যোগ্য জবাব দিন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং ভাবনা চিন্তা করে ভোট দিন, প্রতিনিধি নির্বাচন করুন। এই জনপ্রতিনিধি দিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা অতি অবশ্যই দেখবেন। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।